ডে বাই ডে এস্তোনিয়া আমাদের বাংলাদেশি ভাইদের কাছে স্বপ্নের একটা গন্তব্য হতে যাচ্ছে, বাট আপনারা বুঝতে পারতেছেন না ভিজিট ভিসায় আসবেন নাকি ওয়ার্ক ভিসায় আসবেন না কিভাবে আসবেন। অনেকে আবার আপনারা আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া কোন এজেন্সির মাধ্যমে যাব, আমাদেরকে একটা এজেন্সির নাম বলে দেন, একটা ঠিকানা দিয়ে দেন। আজকে আমি এস্তোনিয়ার এজেন্সির ভান্ডার তুলে ধরবো আপনাদের সামনে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো এস্তোনিয়ার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ হচ্ছে সবাই আমাকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই এস্তোনিয়ার একটা এজেন্সির নাম বলে দেন, একটা এজেন্সির ঠিকানা দেন। আমাকে হর হামেশা সবাই এই প্রশ্নটাই করতেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো এস্তোনিয়ার যে রিক্রুটিং এজেন্সি ফার্ম, শুধুমাত্র যারা এস্তোনিয়া নিয়ে কাজ করে তাদের কিছু ঠিকানা দিব, এবং সেই সাথে তুলে ধরবো ভিজিট ভিসা এবং ওয়ার্ক ভিসা, কোন ভিসায় আসলে আপনি এস্তোনিয়ায় স্টেবল থাকতে পারবেন, নিজের লাইফটাকে সেট করতে পারবেন এবং এস্তোনিয়ায় আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে আপনারা কোন ভিসায় এস্তোনিয়া আসবেন। তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যে সকল এজেন্সি কাজ করে বা বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছে, বেশিরভাগ মানুষই আমাকে প্রশ্ন করেন যে আপনারা ভিজিট ভিসা এখানে আসবেন, আই মিন ট্যুরিস্ট ভিসা এখানে আসবেন। আবার অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া এস্তোনিয়াতে কি কন্ট্যাক্ট ম্যারেজ করে এখানে সেটেল হওয়া যায় কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের। তো চলুন এই জিনিসটাকে আগে ক্লিয়ার করে দেই, দেন সেকেন্ড পার্টে পরে আমি আপনাদেরকে বলে দেবো যে কোন কোন এজেন্সি এবং যে এজেন্সির ভান্ডারগুলো কিভাবে কাজ করবেন সে বিষয়ে। ফার্স্ট অফ অল ভিজিট ভিসা। দেখেন, এস্তোনিয়া এমন একটা দেশ যেখানে আপনি যদি আসেন, যে ভিসাতে আসেন সেই ভিসার নির্দিষ্ট সময় পার হওয়ার পর আপনার চলে যেতে হবে। তার মানে এই না যে আপনি ওয়ার্ক ভিসায় যদি আসেন তো ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হলে আপনাকে চলে যেতে হবে, এরকমটা না। তার মানে হচ্ছে ভিজিট ভিসায় যদি আপনি আসেন, এই যে প্রবলেমটা সেটা শুধুমাত্র ভিজিট ভিসার ক্ষেত্রে। দেখা যাচ্ছে আপনি যদি পর্তুগালে আসেন বা স্পেনে আসেন বা ইটালিতে আসেন, দেখা যাচ্ছে রাজনৈতিক আশ্রয় বা বিভিন্ন ওয়ে আপনার কাছে খোলা থাকে বৈধ হওয়ার জন্য। বাট এস্তোনিয়াতে আপনি যদি ভিজিট ভিসায় আসেন, ঠিক ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি অবৈধ এবং আপনাকে এস্তোনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ থেকে আপনারা যারা ভিজিট ভিসা এখানে আসতে চাচ্ছেন, এস্তোনিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, সেই ভিডিওতে অনেক রিক্রুটিং এজেন্সি এবং অনেক লয়ার এবং অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন আমি আই বাটন লিঙ্ক দিয়ে দিলাম, সেটা দেখেন। তার কারণ হচ্ছে যে দেখেন, এস্তোনিয়াতে আপনারা ভিজিট ভিসায় আসবেন, বাংলাদেশ থেকে ভিসা রেশিও ভালো, 98%, মানে 100 জন আবেদন করলে 98 জন আপনারা ভিসা পাবেন। বাট ভিজিট ভিসায় আপনি আবেদন করতেছেন, অনেকে আমাকে প্রশ্ন করেন এস্তোনিয়ার ভিসা রেশিও ভালো না। ভাইয়া, এস্তোনিয়ার ভিসা রেশিওটা কিভাবে ভালো হবে? আপনি ভিজিট ভিসা আবেদন করতেছেন বাংলাদেশ থেকে। এই যে 98%, এটা সমস্ত পৃথিবী জুড়ে যে মানুষ, তারা যারা যে দেশ থেকে আবেদন করতেছে সবার জন্য 98%। তারা অনেকে ওয়ার্ক ভিসার আবেদন করতেছে, বাট আপনি আবেদন করতেছেন ভিজিট ভিসার। ভিজিট ভিসার মানে হচ্ছে যে আপনি এখানে ঘুরতে আসবেন। সো আপনি যদি ঘুরতে আসেন, আপনার সেই নিজের যোগ্যতাটাকে প্রমাণ করতে হবে। আপনার বাংলাদেশের এজেন্সি 2-4টা ভুয়া ডকুমেন্টস, একটা ব্যাংক স্টেটমেন্ট, বিভিন্ন ট্রাভেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সবকিছু বানিয়ে দিয়ে আপনাকে একটা উপস্থাপন করে এস্তোনিয়ার জন্য দাঁড় করিয়ে দিল জার্মান এম্বাসি বাংলাদেশে, আপনার ভিসাটা রিজেক্ট হয়ে গেল। সেক্ষেত্রে আপনি বলবেন যে ভিসা রেশিও ভালো না। ভিজিট ভিসাটা ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর এবং আপনার যে কোয়ালিটি, আপনি যে ঘুরতে ভালোবাসেন সেই জিনিসটার উপর। আপনাকে প্রুফ করতে হবে যে এজ এ ভিজিটর আপনি ওইখানে গিয়ে আবার ওইখান থেকে ব্যাক করে আসবেন। আমাদের বাংলাদেশি ভাইদের যে একটা প্রবণতা থাকে যে আমরা বাইরে গেলে সেখান থেকে আর ব্যাক করি না, সেটা ইউরোপের মোটামুটি সব দেশই জানে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এস্তোনিয়ায় ভিজিট ভিসা পাওয়াটা এতটাও সহজ না, বাট আপনারা পাবেন যদি আপনাদের ট্রাভেল হিস্টোরি এভরিথিং সবকিছু ভালো থাকে। তো তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক যে ওয়ার্ক ভিসার যে বিষয়টা সেটাই। ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে বিভিন্ন ইউটিউবার এবং বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের আপনাদেরকে কথাবার্তা বলতেছে যে আপনি এই কাজ করতে পারবেন, ওই কাজ করতে পারবেন, এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন ধরনের কথা। বাট বাস্তব যে সত্যটা সেটা আপনাকে কেউ তুলে ধরতেছে না। ভাইয়া, এস্তোনিয়া এমনই একটা ডিজিটালাইজড দেশ, খাতা কলমের ব্যবহারটা নেই বললেই চলে। এভরিথিং ইজ ডিজিটালাইজড। সেরকম একটা দেশে যদি আপনি এজ এ কনস্ট্রাকশন হেল্পার, আপনি যদি সেখানে দেখা যাচ্ছে যে কার্পেন্টার, আপনি দেখা যাচ্ছে মেসন, এই সকল কাজের জন্য আবেদন করেন, তো সেই সকল কাজের মানে প্রায়োরিটিটা কেমন থাকবে আশা করি এটা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, এস্তোনিয়াতে কাজের সংকট, সেটা হচ্ছে যে যারা এস্তোনিয়ান তাদের জন্য, যারা ফরেনার তাদের জন্য না। যারা এস্তোনিয়ান, এখানে লোক সংখ্যা মাত্র 12 লক্ষ, তাদের জন্য কাজের সংকট। তার কারণ হচ্ছে তারা যেরকম পরিবেশে গ্রো আপ হয়েছে, তারা সেরকম কাজগুলো খুঁজে পায় না। তারা চলে যাচ্ছে আপনার আরো উন্নতশীল দেশে, ফর এক্সাম্পল আমেরিকা, ফর এক্সাম্পল আপনার কানাডা, এই সকল উন্নত রাষ্ট্রে। আর এইখানে যে কাজের যে সংকটটা পড়ে যাচ্ছে, এটা শুধুমাত্র যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য। সেটা হচ্ছে আপনাদের মনে মনে প্রশ্ন জাগতে পারে যে যেখানে মাত্র 12 লক্ষ লোকের বসবাস,
সেখানে কি পরিমাণ কাজ হতে পারে দেখেন। আমি আগেই বললাম তারা আরো ডেভেলপিং কান্ট্রিতে চলে যায়। আর যারা আমরা এই এশিয়ান মহাদেশ থেকে বা বিভিন্ন খান থেকে যারা আমরা আসার চেষ্টা করি বা আমরা এখানে যে আসি, তাদের জন্য কাজের কোনো অভাব নেই। সেটা কি ধরনের কাজ? সেটা আইটি সেক্টর, অ্যাজ এ স্কিল ওয়ার্কার। আপনি এখানে যদি আসেন অবশ্যই আপনার একটা স্কিল ওয়ার্কার হতে হবে, আপনার স্যালারিটা ভালো হবে। এখানে অন্যান্য দেশের মতো আপনার কোনো রেস্ট্রিকশন নাই যে আপনি মানে সপ্তাহে বা দিনে 8 ঘন্টা বা 6 ঘন্টা বা 5 ঘন্টা এরকম কাজ করতে পারবেন, জিনিসটা এরকম না। এখানে আপনি চাইলে কোম্পানির যতক্ষণ কাজ রয়েছে আপনি ততক্ষণ কাজ করতে পারবেন। আর আপনার স্যালারিটা ভ্যারি করবে আপনার কাজের উপর। দেখা যাচ্ছে যে আপনার 1200, 1500, 2000 এইভাবে ভ্যারি করবে। এখানে আপনার জীবনযাত্রার মানটা উন্নত, বাট আপনার যে খরচটা সেটা একদমই কম। সে বিষয়ে আমি যদি কথা বলি, ছোট্ট করে উদাহরণ দিই, দেখেন এখানে অনেক হোস্টেল পাওয়া যায় যেখানে আপনি 120 ইউরোতে থাকতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে আপনার এক রুমের একটা বেডরুমের একটা রুম নিয়ে যদি আপনি থাকতে চান সেখানে আপনার 300 থেকে 400 ইউরো খরচ হতে পারে। সেখানে যদি আপনি কমফোর্ট ভাবে থাকতে চান তো 3 জনের জন্য এনাফ। অনেকে আবার এখানে দেখা যাচ্ছে যে 4 জন বা 5 জন এইভাবে থাকে। সো ওভারঅল আমি বলবো যে অন্যান্য দেশে যেরকমটা খরচ হয়, মানে আপনি ইনকাম করতেছেন আপনার খরচ হচ্ছে, বাট এস্তোনিয়াতে এরকমটা না। এস্তোনিয়াতে আপনি আসলে অনেক সেভিং করতে পারবেন। বাট আপনার আসার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাজ এ স্কিল ওয়ার্কার, আর একটা ভালো মাধ্যম দিয়ে আপনার আসতে হবে। তো কাজের যে পরিধিগুলা বা এখানে কি কি কাজের চাহিদাগুলো বেশি সে বিষয়ে যদি ছোট্ট করে আমি বলতে চাই, সেক্ষেত্রে বলবো যারা বাংলাদেশে আপনার গ্রাফিক্স ডিজাইনার, আইটি সেক্টর, তারপরে ডাটা এন্ট্রি, তারপরে আপনার ফ্রিল্যান্সিং, এই সকল কাজ আপনারা যারা করেন বা যারা জানেন তাদের জন্য এটা মানে স্বর্ণযুগ বা স্বর্গরাজ্য হবে আপনারা যদি এখানে আসেন। এখানে আপনার অফিস করতে হবে, আপনি ঘরে বসে কাজ করতে পারবেন এবং হ্যান্ডসাম একটা স্যালারি আপনারা পাবেন। এটা তো গেল আপনার স্কিল ওয়ার্কার যে তাদের ক্ষেত্রে। আর এস্তোনিয়া খুব সুন্দর একটা দেশ, এখানে আপনার অনেক পর্যটক আসে, সেই ক্ষেত্রে আমি বলবো অ্যাজ এ নন স্কিল ওয়ার্কার তারপরও আপনার জানা থাকতে হবে। সে বিষয়ে পরে আসি। এজ এ নন স্কিল ওয়ার্কার আপনি যদি এখানে আসেন, দেখা যাচ্ছে যে আপনার টালিন যে শহরটা আপনার রাজধানী, সেখানে আপনার দেখা যাচ্ছে যে রেস্টুরেন্ট হেল্পার, তারপর আপনার কিচেন হেল্পার, পিৎজা মেকিং, আই মিন আপনি যে পিৎজা বানাতে পারেন, শেফ, এই টাইপের যে মানে সিজনাল যে ওয়ার্কগুলা বা ট্যুরিজম বেসড যে কাজগুলা, এই সকল কাজগুলো আপনারা করতে পারবেন এবং ভালো স্যালারি পাবেন। সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি একটা পিৎজা মেকার হতে পারেন বা পিৎজা বানানো শিখে আসতে পারেন, তো তাহলে দেখা যাচ্ছে আপনার স্যালারিটা 2000 থেকে শুরু করে 2500, 3000 ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। আমার সঙ্গে এমনও লোকের কথা হয়েছে যারা বাংলাদেশ থেকে ট্রেনিং করে পিৎজা মেকিং শিখে আসছে এবং একটা সার্টিফিকেট নিয়ে আসছে, সেটার উপর বেসিস করে এইখানে মোটামুটি আপনার 1500 থেকে 2000 বা কত মাসে 3000 পর্যন্ত তারা স্যালারি পাচ্ছে। তো এটা মনে করি আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে। যারা আপনারা নন স্কিল ওয়ার্কার, এখনই বাংলাদেশে বিভিন্ন খানে আপনারা এই ট্রেনিং গুলো পাবেন। আপনারা সেখানে গিয়ে ট্রেনিং করে ভালোভাবে একটা শেফ হওয়ার চেষ্টা করেন, বা পিৎজাটা কিভাবে বানায়, বার্গার গুলা কিভাবে বানায়, স্যান্ডউইচ গুলা কিভাবে বানায়, এই জিনিসগুলো শিখে আসার চেষ্টা করেন এবং একটা সনদপত্র নিয়ে আসেন, তাহলে আপনার জন্য ভালো অপরচুনিটি হবে। তার কারণ হচ্ছে আপনার হাতে সময় রয়েছে, আপনি যান, আপনি যে আগে শিখেন, শিখে ট্রেনিং হন, সার্টিফিকেট অর্জন করেন, তারপর এখানে আসার চেষ্টা করেন। এটা আপনার জন্য ভালো হবে। দেখা যাচ্ছে যে এস্তোনিয়ায় যে ভিসা রেশিওর যে ব্যাপারটা, সেটা অন্যান্য দেশের তুলনায় আমি যে জিনিসটা বলবো যে এই দেশটাকে আমরা অনেকেই মানে জানি না বা চিনি না বললে চলে। বাট বাংলাদেশে এখন খুব চর্চা হচ্ছে, যার জন্য মানুষ জেনে যাচ্ছে টুকটাক। বাট অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে কি, যে একটা কাজের ভ্যাকেশন রয়েছে। আমি উদাহরণস্বরূপ বলতেছি, এজ এ গভর্নমেন্ট, ধরেন আমি আজকে আমাদের মানে কোন একটা সরকারি সার্কুলার দিলাম যে একটা টিচার দরকার আমার কোন একটা সরকারি স্কুলে, সেখানে আমার ভ্যাকেন্সি থাকবে ধরেন 50 জন। দেখা যাচ্ছে যে এখানে আপনার 2 থেকে 3 লাখ মানুষ আবেদন করে ফেলবে। তার কারণ এটা একটা গভর্নমেন্ট জব এবং এটা সবাই জানতেছে। আর এস্তোনিয়ার যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে, যেমন ধরেন পর্তুগাল, আপনার ফ্রান্স, ইটালি, তারপর হচ্ছে আপনার ক্রোয়েশিয়া, এই দেশগুলো আমরা সবাই চিনি এবং এখানে আবেদনের যে হারটা এবং জানাশোনা, এক কথায় একদম মানে ভাইরাল দেশ বলা যায় এগুলাকে। এই দেশগুলোতে সবাই আসার চেষ্টা করে। সো এই দেশগুলোতে আবেদনের সংখ্যাগুলো পরে বেশি, যেখানে 20 জনের দরকার সেখানে 2 থেকে 3 হাজার মানুষ আবেদন করে বসে থাকে। আর এস্তোনিয়ার ক্ষেত্রে যেটা হয়, 100টা কাজের অপরচুনিটি রয়েছে, বাট আবেদন করতেছে মাত্র 20 জন বা 30 জন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এখানে ভিসা রেশিওটা আপনার বেশি। তার কারণ হচ্ছে যে এই দেশটাকে অনেকেই এখনো ওইভাবে চেনে না, যার জন্য। আর যে সকল ভ্যাকেন্সি গুলো খোলা থাকে বেসিক্যালি আপনার সেগুলা আপনার স্কিল ওয়ার্কারদের জন্য। আর এই দেশটাকে যেহেতু অনেকেই চিনে না, যার জন্য আবেদনের যে সংখ্যাটা সেটা কম হয়। এক কথায় এখানে প্রতিযোগিতাটা একদমই কম। তো এখানে যদি আপনি আবেদন করতে পারেন ভালো মাধ্যম দিয়ে, বিশ্বাস করেন ভাই, আপনার ইউরোপ আসার স্বপ্নটা একদম সত্যি হয়ে যাবে। বাট যে বাস্তব সত্যগুলা, সেগুলো আপনার মাথায় রাখতে হবে। ভিজিট বিষয়ে আসলে আপনি কিছু করতে পারবেন না। অনেকে বলে এখানে এসে কন্ট্যাক্ট ম্যারেজ করবেন। আরে ভাই, কন্ট্যাক্ট ম্যারেজটা কি? আপনি ইউরোপের যে কোনো দেশে যান না কেন, আপনার ভাগ্যে যদি বিয়ে লেখা থাকে আর আপনি যদি কোনোভাবে কোনো মেয়েকে পটিয়ে বিয়ে করতে পারেন, তো তাহলে আপনি নাগরিকত্ব পাবেন। তার মানে এই না যে আপনি এখানে আসবেন,
আপনাকে বাংলাদেশ থেকে আপনার এজেন্সি বলে দিবে ওইখানে কন্ট্যাক্ট ম্যারেজ করে তুমি নাগরিকত্ব পাবা, আমরা সেটার ব্যবস্থা করে দেবো। ভাইয়া এরকম কোনো কিছুই নাই, ঠিক আছে? আপনি যদি এজ এ লাভ বা মানে যেভাবে নর্মাল ভাবে বিয়ে করা যায় সেভাবে যদি করতে পারেন তো তাহলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আপনি নাগরিকত্ব পাবেন, এটা ঠিক আছে। বাট ওই যে কন্ট্যাক্ট ম্যারেজ করে আপনি এখানে নাগরিকত্ব পাবেন, এখানে স্টে করতে পারবেন, ভিজিট বিষয়ে যান, একসেক্টা ওখানে গেলে আপনি কন্ট্যাক্ট ম্যারেজের ব্যবস্থা করে দিবে, এই সকল কথা হচ্ছে একদমই ফ্রড, এদের থেকে দূরে থাকেন। আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে আপনার ভিজিট ভিসায় আসাটা ঠিক হবে নাকি ওয়ার্ক ভিসায় আসাটা ঠিক হবে। আর ওয়ার্ক ভিসায় যদি আপনি আসেন তো তাহলে আপনার কি কি যোগ্যতা লাগবে। এক কথায় আমি বলবো, এরকম সহজ ভাবে বা এরকম সাবলীল ভাবে এস্তোনিয়া আপনাকে বিগত দিনে কেউ এভাবে বোঝায় নাই, যে বাস্তব সত্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন বা বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, তো চলুন এবার কথা বলা যাক যে আমি যে এজেন্সি ফার্মের যে কথাটা বলছি, যে আপনাদেরকে আমি আজকে একদমই মানে এজেন্সির একটা সাগরে ডুবিয়ে দিব, সে ব্যাপারে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। এখন আপনার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা বেসিক্যালি হচ্ছে আপনার শুধুমাত্র এস্তোনিয়া নিয়ে কাজ করে, এবং এস্তোনিয়ার যে টপ যে রিক্রুটিং এজেন্সিগুলো সেইগুলা, কেউ ভুল বুঝবেন না, আমি বাংলাদেশি কোনো এজেন্সির নাম আপনাকে বলবো না। তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কোনো এজেন্সি আমার কাছে ট্রাস্টেবল না, আমি বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, এখানে আপনারা বিভিন্ন ধরনের এজেন্সি খুঁজে পাবেন, সেটাই আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি। আপনারা যদি এখানে ঠিকঠাক ভাবে আবেদন করতে পারেন, তাদের সাথে কমিউনিকেশনটা ঠিকঠাক ভাবে করতে পারেন, 100% আপনি এস্তোনিয়া আসতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই ওয়েবসাইটের নামটা আমি স্ক্রিনেও দিয়ে দিলাম এবং আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, যেখানে আপনারা গেলেই সরাসরি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আপনারা এখন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রেটিং রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে যে আপনার রিক্রুটিং এজেন্সির নামটা দেখতে পাচ্ছেন, এখানে এই জিনিসগুলো আপনারা খুব সতর্কতার সহিত আগে পড়ার চেষ্টা করবেন। দেখেন ফার্স্টে যে জিনিসটা দেওয়া রয়েছে, যে এজেন্সির যে রিকোয়ারমেন্ট গুলা, সেখানে দেখা যাচ্ছে তারা আপনাকে খুব অল্প পরিমাণ রিক্রুট করবে। তার মানে হচ্ছে যে যদি আপনার এখানে আসতে যদি 2 লাখ টাকা খরচ হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মানে একটা উদাহরণস্বরূপ বলতেছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার তারা 20,000 টাকা বাকি রাখবে, বাদ বাকি টাকা স্টেপ বাই স্টেপ আপনার কাছ থেকে নিবে। এবং তাদের এখানে দেখেন 4.9, 5 পয়েন্ট বিভিন্ন রেটিং রয়েছে। এবং আপনি সাইটে ক্লিক করলে সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন, তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন, তাদের সঙ্গে কিভাবে আসবেন, কিভাবে তারা আনবে, কিভাবে তারা কাজ করবে, এভরিথিং সবকিছু জানিয়ে দিবে। এখানে শুধু ভাইয়া একটা না, স্ক্রল করে দেখতে পাচ্ছেন হাজার হাজার রিক্রুটিং এজেন্সি রয়েছে যারা শুধুমাত্র এস্তোনিয়ায় কাজ করে। সো আপনি আগে সেই রিকোয়ারমেন্টস গুলো পড়বেন। এখানে দেখবেন অনেকে আছে যে 100% রিক্রুট করে, আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন সেই 100% রিক্রুট। তার মানে হচ্ছে আপনাকে এখানে যদি তারা আনে তো আপনার কোনো একটা টাকাও খরচ হবে না, শুধুমাত্র প্লেন ভাড়া এবং যে এম্বাসি ফিটা সেটা ছাড়া। এই জিনিসটা আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন, যে সকল 100% রিক্রুট করে তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন। তো চলুন এবার কথা বলা যাক এইখানে আপনি কিভাবে কাজ করবেন। ফার্স্ট অফ অল এই যে 3 ডটটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনি আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্টটা আপনি চাইলে আপনার গুগলের মাধ্যমে খুলতে পারবেন, যে অ্যাকাউন্টটা সেটা দিয়ে। আপনারা চাইলে আপনার যে লিঙ্কডইনের যদি কোনো আইডি থেকে থাকে সেটা দিয়েও খুলতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি এখানে একটা আইডি খুলবেন। যদি আইডি খুলেন তো তাহলে আপনার এই আইডি খোলার সময় যে আপনার যে ডকুমেন্টস, আপনার যে সিভি, এভরিথিং সবকিছু আপনি সাবমিট করবেন, তারপর সরাসরি আপনি আবেদন করতে পারবেন। তো প্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইটে এসে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করা। দেন অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এই যে আমি যে কথাগুলো বললাম, এখান থেকে আপনি যে রিক্রুট যারা করতেছে যে এজেন্সিগুলো, এখানে আপনি সার্চ করতে থাকবেন যে তাদের কন্ডিশনগুলো কেমন, কারা 50% দিচ্ছে, কারা 100% দিচ্ছে, কেউ 70% দিচ্ছে, কেউ 80% দিচ্ছে, বিভিন্ন ধরনের দিচ্ছে। আপনি আগে এই জিনিসগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। দেন আপনি কি করবেন, তাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন। পাশে যে লেখাগুলো রয়েছে এই ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পর আপনি এখানে বিভিন্ন ধরনের কাজের অপরচুনিটি দেখতে পারবেন। সো আমি একটাতে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম কাজের অপরচুনিটি গুলো রয়েছে। এখানে কি কি কাজে বা কি কি সেক্টরে আপনার লুক নিবে, বা তাদের কাছে বর্তমানে এস্তোনিয়ার কোন শহরে কোন জায়গায় কি কি পরিমাণ কাজ রয়েছে সবকিছু দেখাচ্ছে। সো এইভাবে দেখার পর যে কোনো একটা কাজ আপনি সিলেক্ট করেন বোঝার সুবিধার্থে। আমি একটা কাজ সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে আপনার পুরো ডিটেলসটা দিচ্ছে, এই কাজের জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে এবং কি কি রিকোয়ারমেন্টস গুলো রয়েছে, কোথায় কাজ করবেন, কি করবেন, এভরিথিং। এই জিনিসগুলো আপনি আগে পড়ার চেষ্টা করবেন। দেন পড়া শেষ হয়ে গেলে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই যখন আপনি চাপবেন তো তখন দেখেন এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কোনো আইডি খুলিনি, যার জন্য এখন আমার কাছে আমার নাম, আমার ইমেল আইডি, আমার ফোন নাম্বার, আমার সিভি সবকিছু চাচ্ছে। তার কারণ হচ্ছে আমি এখানে কোনো অ্যাকাউন্ট খুলিনি। আর যদি আপনি এখানে অ্যাকাউন্ট খুলে রাখতেন তাহলে এই জিনিসগুলো চাইতো না। তো যাই হোক,
এই জিনিসগুলো আপনারা ফুল ফিল আপ করার পর একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে যে টিক চিহ্ন দেওয়ার যে মার্কগুলো রয়েছে এগুলোতে সবগুলো মার্ক করে দিবেন, আই মিন টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর আপনি তাদেরকে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর আপনার কাজটা কি হবে, তো চলুন এবার এই বিষয়ে কথা বলা যাক। তো আবেদন করার পর আপনার কাজ হচ্ছে অপেক্ষা করা। কিভাবে অপেক্ষা করবেন, আপনি যে মেইল অ্যাড্রেসটা ব্যবহার করছেন ঠিক সেই মেইল অ্যাড্রেসে উইদিন 15 ডেজ তারা যদি আপনাকে চুজ করে এবং তাদের যে কমিটমেন্ট গুলো বা তারা যে এগ্রিমেন্ট আপনার সঙ্গে করতে চাচ্ছে সবকিছু যদি মিলে যায় তো তারা আপনাকে মেল করে জানিয়ে দিবে। আশা করি জিনিসটা একদমই সিম্পল হয়। এখানে আপনি এখন কি করবেন, এখানে আপনি চেষ্টা করবেন, আমি বলবো আপনাদের একটু সতর্ক থাকতে হবে। সেই জিনিসটা কি, এখানে আপনি আবেদন করলেন, অপেক্ষা করলেন, সবকিছু ঠিক আছে, বাট আপনি চেষ্টা করবেন যে আপনি যেই কাজের উপর পারদর্শী এবং যে রিক্রুটের যে বিষয়টা যেটা 100% সেই জিনিসটাতে আপনারা আবেদন করার চেষ্টা করবেন। এবং বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনি যে কাজটা জানেন, এক কথায় আমি এরকমটা বলবো না যে আপনি মানে হেড সুপারভাইজার বা এরকম কোনো কিছু কাজের জন্য আবেদন করলেন যেটার যোগ্যতা আপনার নেই। আপনি ফার্স্ট অফ অল এখানে অনেক রিক্রুটিং এজেন্সি রয়েছে, তাদের সঙ্গে কথা বলে খুঁজে বের করার চেষ্টা করবেন আপনি যে লেভেলের বা আপনি যে কাজটা করতে পারবেন সেই জিনিসটার উপর আবেদন করার জন্য। অযথা আপনি একটা জায়গায় আবেদন করলেন যে জিনিসটা আপনি পারবেন না, মানে খুবই হার্ড ওয়ার্ক বা মানে হাইলি কোয়ালিফাইড একদম স্কিল ওয়ার্কার, বাট আপনি সেগুলো জানেন না, অযথা এগুলোতে আবেদন করে আপনার নিজেরও সময়টা নষ্ট হবে এবং আপনি যে এজেন্সির সঙ্গে কথা বলতেছেন তাদেরও ট্রাস্টটা চলে যাবে। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা যে বিষয়ে পারদর্শী তারা এইভাবে আবেদন করার চেষ্টা করবেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে, কারণ যে সকল ভাইয়েরা আমাকে বলতেছেন এজেন্সির ঠিকানা দেন, কিভাবে আবেদন করব, কোথায় যাব, কি কাজ করব, আশা করি এই একটা ভিডিও যথেষ্ট আপনার এস্তোনিয়া আসার জন্য। সো ভিউয়ার্স, আজকের ভিডিও আর বড় করতেছি না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এস্তোনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।